ভুলে গেলে, এগুলো সব আগের পড়া। আমি এটিপির স্ট্রাকচারটা রিভিউ করতেছি, এরপর আমরা ডিএনএ তে ঢুকবো। এক সাইডে OH থাকতো, এক সাইডে H থাকতো। এই OH থাকলে এটাকে কি বলি আমরা? অ্যালকোহল। তাহলে অ্যালকোহল আর অ্যালডিহাইড মানে 1 আর 2, এই দুইটা জিনিসকে একসাথে কি বলা হয়? গ্লুকোজ বা রাইবোজ সুগার, পেন্টোজ সুগার। বোঝা যাচ্ছে? তো তুমি চিন্তা করো, এখানে OH H OH H H। এখন তোমরা আমাকে বলো, OH আর H সমযোজী বন্ধন চিনি? সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। অক্সিজেনের লাস্ট শেলে কয়টা থাকে? অক্সিজেনের লাস্ট শেলে 6টা থাকে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এখন হাইড্রোজেন আসে, হাইড্রোজেন এসে এখানে একটা ইলেকট্রন দেয়। তাহলে এই দুইটাকে যেহেতু শেয়ার করতেছে, এদেরকে সমযোজী বন্ধন বলে। শেয়ার্ড ইলেকট্রনটা, অক্সিজেনের এখানে 8টা প্রোটন আছে, 8টা প্রোটন বেশি জোরে টানতে পারতেছে। এদিকে 2টা প্রোটন, হাইড্রোজেনে কয়টা আছে? একটা প্রোটন। একটা প্রোটন কি এই দুইটা ইলেকট্রনকে খুব ভালো টানতে পারতেছে, নাকি 8টা প্রোটন টানতে পারবে? অবশ্যই 8টা প্রোটন। তাই দেখা যায় অক্সিজেন নেগেটিভ হয়, হাইড্রোজেন পজিটিভ হয়, পোলারিটি ক্রিয়েট হয়। এবার তুমি দেখো, এখানে পোলারিটি ক্রিয়েট হওয়ার ফলে এখানে অক্সিজেনটা নেগেটিভ হয়ে যায়, কার্বনটা পজিটিভ হয়। এখানে হাইড্রোজেনটা পজিটিভ হয়, অক্সিজেনটা নেগেটিভ হয়। আলটিমেটলি এই দুইটা জিনিস যুক্ত হয়ে যায়, এবং যুক্ত হওয়ার পরে যে জিনিসটা ফর্ম হয় ওটাকে তুমি এভাবে দেখতে পারো। এই অক্সিজেন দিয়ে এই হাইড্রোজেনটা ওখানে চলে গেল, অক্সিজেন দিয়ে যুক্ত, এই স্ট্রাকচারটা অনেকটা এরকম হয়। এই প্রত্যেকটা একটা করে কার্বন, প্রত্যেকটা একটা করে কার্বন, ফিফথ কার্বনটা এরকম বের হয়ে আছে। অক্সিজেন দিয়ে ফোর্থ কার্বন আর ফার্স্ট কার্বন যুক্ত হয়েছে। এটাকে যদি তুমি একটু সাজায় লিখো, দেখো ফার্স্ট কার্বন আর ফোর্থ কার্বন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে ফার্স্ট কার্বন, এটাকে ধরো তুমি ফার্স্ট কার্বন, অক্সিজেন দিয়ে ফোর্থ কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে। সেকেন্ড কার্বন এটা, থার্ড কার্বন এটা, ফোর্থ কার্বন এটা, আর ফিফথ কার্বনটা দেখো তো লেজের মতো বের হয়ে আছে। অর্থাৎ ফোর্থ কার্বন থেকে লেজের মতো ফিফথ কার্বনটা বের হয়ে আছে। এই স্ট্রাকচারটাকে বলা হয় কি? পেন্টোজ সুগারের স্ট্রাকচার। কারণ কি? 5টা কার্বন আছে, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন। 5 কার্বন থাকলে এটাকে বলা হয় পেন্টোজ সুগার। এই এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, এইটার 1 নম্বর কার্বন কোনটা আমাকে বলো তো? 1 নম্বর কার্বন কোনটা এখানে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাইয়া। এখানে 1 নম্বর কার্বন কোনটা? 1 নম্বর কার্বন এটা এই কোনটা? এটা নিচেরটা, এটা এক এটা নম্বর উপরে, হ্যাঁ এটা, হ্যাঁ। এটা নাকি এটা? সার্কেলটা নাকি বক্সটা? ভাই সার্কেলটা, সার্কেলটা। সার্কেলটা। তাহলে 1 নম্বর কার্বনে মনে রাখবা নাইট্রোজেন বেজ অ্যাটাচ হয়। নাইট্রোজেন বেজটা কিরকম? 4টা নাইট্রোজেন বেজ অ্যাটাচ হতে পারে। এটা যদি অ্যাডেনিন অ্যাটাচ হয়, এটাকে কি বলা হয়? তো অ্যাডেনিন আর গ্লুকোজ, এটাকে বলা হয় অ্যাডেনোসিন। নরমালি এই নাইট্রোজেন বেস 4টা পাওয়া যায়। নামগুলো মনে রাখো, একটা হচ্ছে অ্যাডেনিন, আরেকটা হচ্ছে গুয়ানিন, আরেকটা হচ্ছে সাইটোসিন, আরেকটা হচ্ছে ইউরাসিল, আরেকটা হচ্ছে থায়ামিন। সাইটোসিন আর ইউরাসিলের প্রশ্নে আবার আসতেছি, ইউরাসিলটা আপাতত কেটে দাও। তাহলে সবগুলো কিরকম পাচ্ছ? অ্যাডেনিন, গুয়ানিন, তারপর কি পাচ্ছ? সাইটোসিন, তারপর কি পাচ্ছ? থায়ামিন, থাইমিন। তাহলে তুমি আমাকে বলো তো, এদের সঙ্গে তুমি যখন সুগার যোগ করে দিচ্ছ, সুগার যোগ করে দিচ্ছ না? এটা কি সুগারের, এটা কি পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে তুমি নাইট্রোজেন বেসটা যোগ করছো। যখন পেন্টোজ সুগারের সঙ্গে নাইট্রোজেন বেসটা যুক্ত হয়, এটাকে বলা হয় এখানে একটা সুগার যোগ করে দিচ্ছ। তাহলে কি পাচ্ছ? অ্যাডেনিন প্লাস সুগার ইজ ইকুয়াল টু অ্যাডেনোসিন। এস যোগ করে দিচ্ছ, একটা সুগার যোগ করে দিচ্ছ। তাহলে গুয়ানিন প্লাস সুগার কি হবে? গুয়ানোসিন, গুয়ানোসিন। সাইটোসিন প্লাস সুগার সাইটোসিন, সাইটোসিন এরকম কিছু একটা হবে। থাইমোসিন হবে এটা, থাইমোসিন। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুইটার কম্পাউন্ডকে কি বলা হচ্ছে। এবার তুমি চিন্তা করো, এখানে ফিফথ কার্বনটা, এখানে ফিফথ কার্বনটা তুমি যদি দেখো কিরকম, এটা ফিফথ কার্বন ছিল না? এখানে ফিফথ কার্বনে একটা OH থাকবে, 2টা H থাকবে, ওকে। একটা, 2টা H, কার্বনের 4টা হাত, একটা OH, ওকে, লিখলাম। এবার তুমি চিন্তা করো, এখান থেকে আমরা একটা জিনিস চিন্তা করি। তোমাকে আমি এবার একটা ফসফরিক অ্যাসিড দিলাম, আস্তে আস্তে সব ক্লিয়ার হবে। এটিপির স্ট্রাকচারটা আবার বুঝাচ্ছি, এরপর আমরা ডিএনএ তে যাচ্ছি। এখান থেকে আমরা কি দিলাম? একটা ফসফরিক অ্যাসিড দিলাম। তাহলে কি হচ্ছে? পি ডাবল বন্ড ও, এখানে একটা OH, এখানে একটা OH, এখানে একটা OH, এটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড, H3PO4। এখন তুমি বলো তো, এখান থেকে তুমি যদি একটা পানি বের করে নাও, তাহলে তুমি কি পাচ্ছ আলটিমেটলি? পানি বের করে নিলে এখান থেকে
তাহলে এই অক্সিজেনটা দুইটা হাত দিয়ে ফসফরিক অ্যাসিডের একটা অংশ ধরে রাখছে, আবার এখানে এই যে অ্যাডেনোসিন যেটা ছিল, নাইট্রোজেন বেস অ্যাডেনিন প্লাস সুগার, অ্যাডেনোসিন যেটা ছিল ওটার ফিফথ কার্বন কেউ ধরে রাখছে না। তাহলে এভাবে এই জিনিসটা দিয়ে তুমি কি পাইছো, একটা ফসফেট লাগাইলা। এখানে যদি তুমি তিনটা ফসফেট লাগাও তাহলে তুমি এটাকে কি বলতেছিলে, তিনটা ফসফেট লাগালে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এতটুকু কি বোঝা গেছে? অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এজন্যই তোমাদের বইয়ে এরকম ফিগারটা দেখাচ্ছে, এরকম একটা নাইট্রোজেন বেস দিয়ে এখানে তিনটা ফসফেট গোল দিয়ে দেখায়। ফসফেটকে গোল দিয়ে দেখায় কেন? কারণ তুমি যদি দেখো ফসফেটের স্ট্রাকচারটা, এখানে সবগুলো অক্সিজেনকে তুমি ডট দিয়ে যুক্ত করো, ডট দিয়ে যুক্ত করো, তাহলে কি পাচ্ছ? ডট দিয়ে যুক্ত করলে একটা গোল কিছু পাচ্ছ না? এজন্যই তোমার এটাকে গোল হিসেবে দেখায় তোমার বই। আর নাইট্রোজেন বেসকে কেন এরকম বক্স করে দেখায়, এটার জন্য আমাদের নাইট্রোজেন বেস গুলোর ছবি দেখা লাগবে। আমরা দেখাচ্ছি নাইট্রোজেন বেস গুলোর ছবি। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? এই যে তিনটা জিনিসের একটা স্ট্রাকচার দেখতেছো, এই যে নাইট্রোজেন বেস দেখতেছিলে, একটা নাইট্রোজেন বেস চারটা কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। ঠিক আছে? তাহলে অ্যাডেনিন দিয়ে যে ট্রাইফসফেটটা যুক্ত হয় ওটাকে যদি তুমি এটিপি বলো, গুয়ানিন দিয়ে যেটা তৈরি হবে ওটাকে জিটিপি বলা যায়, সাইটোসিন দিয়ে যেটা তৈরি হবে ওটাকে সিটিপি বলা যায়, থায়ামিন দিয়ে যেটা তৈরি হবে ওটাকে টিটিপি বলা যায়। তাহলে এই চারটা জিনিসকে বলা হয় নিউক্লিওটাইড। এখন তোমার বুঝতে হবে নিউক্লিওটাইড কি জিনিস, নিউক্লিওসাইড কি জিনিস। নিউক্লিওসাইড কি জিনিস? নিউক্লিওসাইডের মধ্যে দেখো এন আছে একটা, এস আছে একটা। তাহলে নাইট্রোজেন বেস প্লাস সুগার, এটাকে বলা হয় কি? নিউক্লিওসাইড। নাইট্রোজেন বেস প্লাস সুগার, 5 কার্বনের যে সুগারটা, এই দুইটাকে একসঙ্গে বলা হয় নিউক্লিওসাইড। আর যখন তিনটা জিনিস আসতেছে, তিনটা জিনিস আসতেছে, তখন কি দেখো, নাইট্রোজেন বেস প্লাস সুগার প্লাস যখন ফসফেটটাও যুক্ত হচ্ছে, তিনটা জিনিস হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে এটিপি একটা নিউক্লিওটাইড বলা যায়। নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড কেন বলতেছি, নিউক্লিও ওয়ার্ডটা কেন আসতেছে আমরা একটু পরে বুঝবো। আপাতত এই এতটুক বুঝছি কিনা? ইব্রাহিম বুঝছি, ফায়াজ বুঝছি, এই এতটুক এর উপর নির্ভর করে। দেখো এখানে যদি তাকাও, ডিএনএর প্রথম যে স্ট্রাকচারটা, এটার মধ্যে নাইট্রোজেন বেস হিসেবে কি আছে? অ্যাডেনিন আছে। পরের স্ট্রাকচারতে নাইট্রোজেন বেস হিসেবে কি আছে? গুয়ানিন আছে। পরের স্ট্রাকচারতে কি আছে? থায়ামিন আছে। এরকম করে একটা চেইন তৈরি হচ্ছে, ঠিক আছে? এজন্য এটাকে কি বলা হচ্ছে? পলিনিউক্লিওটাইড। মনে আছে নিউক্লিওটাইড কি জিনিস আমরা বলছিলাম? এই যে তিনটা জিনিস, নিউক্লিওটাইড মানে তিনটা জিনিস। চিন্তা করে দেখো, নিউক্লিওসাইড মানে কি ছিল? নিউক্লিয়াস মানে হচ্ছে নাইট্রোজেন বেস প্লাস সুগার, এটা ছিল নিউক্লিওসাইড। আর নিউক্লিওটাইড কি ছিল? নাইট্রোজেন বেস, সুগার প্লাস ফসফেট, এটাকে আমরা কি বলতাম? নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড অসংখ্য একটার পর একটা যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইডটাকে কি বলতেছে? ডিএনএ। ঠিক আছে? আর ডিএনএ এটাতে কি বলতেছে? দুইটা ইয়া থাকবে, এরকম দুইটা চেইন থাকবে, একটা একটা দুইটা চেইন থাকবে পলিনিউক্লিওটাইডের। আচ্ছা, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? দুই সূত্র বিশিষ্ট। এবার আমরা নেক্সট অংশে যাই। কি কি এখানে এই আপনার বল। ফসফেটটা কই? ফসফেট এই যে গোল গোল যেটা, এটাই ফসফেট। বোঝা যাচ্ছে? এখানে না কার্বন কার্বন থাকার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্বনটা তোমাদের এখানে দেখো একদম ছোট করে একটা দাগ দিছে, দেখছো? এরকম একটা ছোট করে দাগ আছে প্রত্যেকটাতে। এবং কার্বন কিন্তু এখানে আলাদা করে বলে দিবে না, মনে রাখবা প্রত্যেকটা এজে হচ্ছে কার্বন থাকে, প্রত্যেকটা এজে একটা করে কার্বন থাকে। আমরা ছবিটা আরেকটু তাইলে বড় করে দেখি, একটু পরে আরো ক্লিয়ার হবে। আমরা বুঝলাম কিভাবে তৈরি হয়। তাহলে এবার তুমি তাহলে ভাইয়া পলিনিউক্লিক, এই হ্যাঁ বলো। কালো যেটা দিছে, যে হুম, ডটটা দিছে, সেটাই তিনটা ফসফেটকে বুঝাচ্ছে। না, আমি আমি বুঝাই তোমাকে, তুমি আমাকে বলো। নিউক্লিওটাইড একটার পর একটা জোড়া হয়ে ডিএনএ হবে, এই এতটুকু কি বুঝছি? নিউক্লিওটাইড একটার পর একটা জোড়া লেগে যে ইয়া হবে। এখন তুমি আমাকে বলো নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি হয়? একটা হচ্ছে পেন্টোজ সুগার বা রাইবোজ সুগার আসে। রাইবোজ সুগারটার সেকেন্ড কার্বনটাতে অক্সিজেন থাকবে না, অক্সিজেন থাকবে না। আর ফার্স্ট কার্বনটাতে কি যুক্ত হবে? নাইট্রোজেন বেস যুক্ত হবে, এতটুকু কি বুঝছি? নাইট্রোজেন বেস কি কি ধরনের আছে? ফর এক্সাম্পল তুমি অ্যাডেনিন নিলা, কি নিলা? অ্যাডেনিন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো কি আকারে আসতেছে, এটা এটিপি আকারে আসতেছে, অর্থাৎ এখানে তিনটা ফসফেট আছে। তাহলে তুমি দেখো সবগুলা এইচ ওএইচ দিয়ে দাও। এখানে কি আছে? এখানেও আছে এইচ, এখানেও আছে ওএইচ, এখানে আছে এইচ, এখানে আছে একটা ওএইচ। বুঝা যাচ্ছে? এখানে কার্বনটা আছে, এখানে কার্বনটা আছে, এখানে কার্বনটা আছে। বুঝা যাচ্ছে? এবার তুমি চিন্তা করো, পরে আরেকটা তুমি নিউক্লিওটাইড আনো, এটা কি নিউক্লিওসাইড, আরেকটা নিউক্লিওসাইড আনো। নিউক্লিওসাইড কেন? কারণ এখানে সুগারটা আছে আর নাইট্রোজেন বেসটা আছে, কোনো ফসফেট নেই, তিনটা জিনিস থাকলে নিউক্লিওটাইড। এবার তুমি এটাকে লাগাও,
এবার তুমি ধরো গুয়ানিন আনলা, নাইট্রোজেন বেজ হিসেবে গুয়ানিন আসলো, তাহলে তুমি আমাকে বলো এখানের মধ্যে সবগুলা কার্বন, এখানে কি ছিল, OH ছিল একটা, এখানে দুইটা H ছিল, ওকে। এখন তুমি করলা কি, নিউক্লিওসাইড আনলা, অর্থাৎ এখানে তিনটা ফসফেট থাকার কথা, ঠিক না? এরকম তিনটা ফসফেট থাকার কথা, কিন্তু যখন তিনটা ফসফেট ওয়ালা জিটিপি আসলো, তখন কি এটাকে যুক্ত করতে হবে, এনার্জি লাগবে, এনার্জির জন্য এটিপি বা জিটিপি ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়ে গেল, এই দুইটা ফসফেট বের হয়ে এনার্জি দিল, কারণ এটা ভাঙলে এনার্জি পাবো। এই এনার্জিটা ইউজ করে তুমি দেখো তো আরেকটা যে ফসফরিক অ্যাসিড ছিল, ওইখানের মধ্যে যে OH টা ছিল, এখানে তিনটা OH ছিল এরকম, এই তিনটা OH থেকে পানি বের হয়ে গেল, পানি বের হয়ে গেল। তাহলে আলটিমেটলি উপরে একটা পানি বের হইলো, নিচে আরেকটা পানি বের হইলো না? তাহলে তুমি দেখো তো আলটিমেটলি তুমি জিনিসটাকে এরকম বলতে পারো, পানি বের হয়ে গেলে, এখান থেকে পানি বের হয়ে গেলে, এখান থেকে যদি পানি বের হয়ে যায়, আলটিমেটলি দুইটা OH থেকে একটা OH বের হয়ে একটা H2O বের হলে এখানে একটা অক্সিজেন বাকি থাকবে, এখানে একটা অক্সিজেন বাকি থাকবে। এখন তুমি অক্সিজেন সবগুলোকে জোড়া লাগাই দাও, এভাবে জোড়া লাগাই দাও, তাহলে তুমি এরকম একটা গোল কিছু একটা পাচ্ছ। হ্যাঁ, পাচ্ছ। তাহলে এখান থেকে কি তুমি এবার জিনিসটাকে এত কাহিনী করে না লিখে তুমি জাস্ট বক্স গুলা লিখো, এরকম একটা বক্স পাচ্ছ, এখান থেকে একটা হাত বের হচ্ছে, এই হাতের সাথে তুমি দেখতেছো একটা ফসফেটের গোল যুক্ত হচ্ছে, এইটার সঙ্গে আরেকটা যুক্ত হচ্ছে, ওর সঙ্গে কি দেখতেছো আবার এর 3 নম্বর কার্বনটা যুক্ত হচ্ছে, এর সঙ্গে আবার দেখো আরেকটা গোল দিয়ে এটার 5 নম্বর কার্বনটা যুক্ত হচ্ছে, 5 নম্বর কার্বন মানে যেটা লেজ আকারে বের হয়ে থাকে, 5 নম্বর কার্বন, তারপর এটার 3 নম্বর কার্বনের সাথে আরেকটা ফসফেট যুক্ত হচ্ছে, এভাবে যুক্ত হচ্ছে। ছবিটা এবার বোঝা যাচ্ছে? ছবিটা এবার বোঝা যাচ্ছে? হ্যালো ফায়াজ, বুঝছি? হ্যাঁ ফায়াজ, হ্যাঁ ওকে। তাহলে ফিফথ হ্যাঁ ভাইয়া। কার্বন, ফসফেট। আচ্ছা, এবার নাইট্রোজেন বেস গুলা। ভাইয়া আমরা এই মানে ভাইয়া নিউক্লিওটাইড মানে হচ্ছে একটা মানে ফসফেট থাকলে হবে, একটা বা দুইটা তিনটে এটা কোনো বিষয় না, না? কথা হচ্ছে তোমার তো এগুলা আসতে হবে, মানে ধরো ডিএনএ তুমি ডাবল করতেছো, ডিএনএটা কোথা থেকে আসবে? ডিএনএ, এই জিনিসগুলো তো তুমি বাইরে থেকে আনতে পারবে না, তুমি যা খাচ্ছ তা থেকে ডিএনএ তৈরি করতে হবে। তাহলে তুমি চিন্তা করো, খেয়ে তুমি ফাইনাল প্রোডাক্টটা কি তৈরি করো, এটিপি তৈরি করো না? এখন তুমি এটিপি তৈরি করতে পারো, তুমি তো আর এএমপি তৈরি করতে পারো না। এএমপি কি তৈরি করা যায়? যায় না। কিন্তু এটিপি তৈরি করা যায়, তাহলে তোমার এখানে এটিপি আসবে, জিটিপি আসবে, সিটিপি আসবে। কিন্তু এদেরকে জোড়া না লাগালে তুমি কি পলিনিউক্লিওটাইড পাচ্ছ? জোড়া লাগাতে হবে না? জোড়া লাগাতে হলে একটা এনার্জি লাগবে না? এই এনার্জির জন্য এই এটিপিটা ভেঙে এএমপি হয়ে যায়। এই যে দুইটা ফসফেট বের হয়ে যাচ্ছে, এই বের হওয়ার যে শক্তিটা, ওটা ইউজ করে এরা একে অপরের সঙ্গে জোড়া লেগে যায়। তাহলে আলটিমেটলি ফাইনালি তোমার একটা ও, ফসফেট বাকি থাকে, বাকিগুলা জোড়া লাগতে এনার্জি হিসেবে ইউজ মানে হয়। ভাইয়া জোড়া লাগার জোড়া লাগার জন্য এনার্জিটা খরচ হয় না? হ্যাঁ হ্যাঁ, এনার্জিটা খরচ হয়ে যায়, কিন্তু নর্মালি এটিপি আসে, সিটিপি আসে, জিটিপি আসে। এতটুকু বুঝতে পারছি? ওকে, তাহলে নেক্সট অংশে যাই। ইব্রাহিম, বুঝতেছি? ইব্রাহিম, কিন্তু ভাইয়া এই আপনার ডিএনএ কি এটিপি খরচ করেই তৈরি হয়? এটিপি হ্যাঁ, ডিএনএ তৈরি হওয়ার জন্য অবশ্যই এটিপি খরচ হবে। প্রত্যেকটা সেল ডিভিশনের সময় প্রচুর শক্তি লাগে না? ওই শক্তিটা এটিপি এখানে খরচ হবে, প্রোটিন তৈরি করতে খরচ হবে, ঠিক আছে? এটিপি লাগবেই। এবং এই জোড়া লাগাতে আমরা জানি প্রত্যেকটা জোড়া লাগাতে শক্তি যেটা লাগবে, ওখানে অবশ্যই এটিপি জিটিপি যেটাই আসুক ওখান থেকে এনার্জি খরচ হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, জি ভাইয়া। দেখো এখানের মধ্যে কি কি বলতেছে। 5 কার্বন যুক্ত শর্করা অর্থাৎ রাইবোজ সুগার, নাইট্রোজেন বেস, 4টা নাইট্রোজেন বেসের নাম বলছে, অজৈব ফসফেট থাকে অর্থাৎ ফসফরিক অ্যাসিড থাকে। অজৈব কেন বলতেছে? কারণ তুমি জৈব যৌগের মধ্যে কার্বন পাও, জৈব অ্যাসিড গুলাতে কার্বন থাকবে, কিন্তু এটা কি অজৈব না? এখানে কোনো কার্বন আছে? H3PO4 নাই, এজন্য এটাকে বলা হচ্ছে অজৈব ফসফেট। আচ্ছা, ডিএনএ একটা স্থায়ী পদার্থ। আচ্ছা, এখানে বলতেছে ডাবল হেলিক্স থাকে। এখন ডাবল হেলিক্স এর বিষয়টা আমি একটু বুঝাই দিই তোমাদেরকে। ডাবল হেলিক্সটা বোঝানোর জন্য আমি আগে এই অংশগুলো সবগুলো দেখবা এখান থেকে চলে আসতেছে। ডাবল হেলিক্সটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, দেখো, ডিএনএ যদি ডাবল হেলিক্স হয়, তোমাকে অবশ্যই মনে রাখা লাগবে যে ডাবল হেলিক্স হতে হলে নাইট্রোজেন বেস গুলাকে একে অপরের সঙ্গে জোড়া লাগতে হবে। এটা একটু বোঝার চেষ্টা করো। ফর এক্সাম্পল, তোমার কাছে আমি নাইট্রোজেন বেস গুলাকে আগে একটু দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমি নাইট্রোজেন বেস গুলো, এই স্ট্রাকচারটাকে চেনা চেনা লাগতেছে? ওই যে এটিপির মধ্যে এরকম একটা স্ট্রাকচার দেখছিলাম, মনে আছে? এরকম দুইটা ঘর দেখছিলাম, দেখো তো এখানের মধ্যে অ্যাডেনিন, দুইটা ঘর মনে হচ্ছে না? গুয়ানিন তিন, এরকম মনে হচ্ছে না? দুইটা ঘর মনে হচ্ছে না? অন্যদিকে সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল অর্থাৎ কাঠ,
এদেরকে মনে হচ্ছে একটা একটা ঘর। আর এদেরকে নাইট্রোজেন বেস বলা হচ্ছে না কেন? কারণ হচ্ছে কি দেখো, এখানের মধ্যে সবগুলোতে একটা করে নাইট্রোজেন আছে। মূলত তুমি এই নাইট্রোজেন গুলাকে জোড়া লাগাই এরকম একটা বক্স তৈরি করছো। আচ্ছা, দেখো, এই নাইট্রোজেন গুলা থাকার কারণে তুমি মনে রাখবা নাইট্রোজেন আর অক্সিজেন যেখানেই থাকবে, নাইট্রোজেন আর অক্সিজেন যেখানেই থাকবে এরা হচ্ছে ইলেকট্রনকে টানতে শুরু করে। দেখো, আমি একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, তুমি অক্সিজেনের সাথে হাইড্রোজেন রাখলা, অক্সিজেনের সাথে হাইড্রোজেন রাখলা, ঠিক আছে, আবার এদিকে একটা নাইট্রোজেন রাখলা, ঠিক আছে। এবার তুমি দেখো অক্সিজেনের সাথে হাইড্রোজেন রাখার ফলে কি হচ্ছে, অক্সিজেনের মধ্যে আমরা জানি 6টা ইলেকট্রন ছিল, হাইড্রোজেনের এই ইলেকট্রনটাকে টেনে নিতে চেষ্টা করে, অক্সিজেন আলটিমেটলি নেগেটিভ হয়ে যায় আর হাইড্রোজেন পজিটিভ হয়ে যায়, ঠিক আছে। এখন তুমি বলো তো, তোমার দূরে যদি কোনো নাইট্রোজেন থাকে, এই অক্সিজেনের দিকে সে একটা টান বোধ করবে না? কারণ কি, নাইট্রোজেনের লাস্ট শেলে 5টা ইলেকট্রন থাকে, এই 5টা ইলেকট্রন থেকে সে 8টা ইলেকট্রনে যাওয়ার জন্য ইলেকট্রন, অক্সিজেনের যে এক্সট্রা ইলেকট্রনটা টেনে নেগেটিভ হয়েছে, এটার প্রতি একটা আকর্ষণ বোধ করে। তাহলে তুমি চিন্তা করো, এদের মধ্যে একটা বন্ড পাচ্ছি না আমরা? মনে রাখবা এই বন্ডটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড। কারণ কি, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এরা যেখানেই থাকে এই বন্ডটা তৈরি করে। তো আমরা কোন 3টা জিনিসের নাম বললাম? HON, এর পাশাপাশি ফ্লোরিন। মূলত তুমি দেখবা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, ঠিক আছে। এই 3জন জিনিস, এই 3জন হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে। অর্থাৎ তুমি যেখানে নাইট্রোজেন বা অক্সিজেন খোলা পাবা, ওখানে তুমি হাইড্রোজেন বন্ড পাবা। এবার আসি কিসের সাথে এটার লিঙ্ক। দেখো, এখানে তুমি যদি থায়ামিন দেখো, থায়ামিনের মধ্যে তুমি দেখো তো এই অ্যাঙ্গেলটাতে একটা নাইট্রোজেন, আরেকটা নাইট্রোজেন হাইড্রোজেনের মাধ্যমে যুক্ত, এবং এরা, তুমি দেখো তো একটা নাইট্রোজেন, একটা আরেকটা নাইট্রোজেন, এরা হাইড্রোজেনের মাধ্যমে যুক্ত। তাহলে এদের মধ্যে এরা যদি কোনো অন্য একটা নাইট্রোজেনের আশেপাশে আসে, এরা একটা টান বোধ করবে না? এবং তুমি দেখো অ্যাডেনিনের ক্ষেত্রেও তুমি যদি এই অংশটার দিকে তাকাও, এই অংশটার দিকে তাকাও, তুমি বলো তো এই অংশটার মধ্যে এই নাইট্রোজেনটা আর এই নাইট্রোজেনটা, এরা এই অংশটা আর এই অংশটাকে টানতে পারবে না? বোঝা যাচ্ছে? তাই দেখা যায় হচ্ছে কি, যেহেতু এই দুইজনের এজটা মিলে যায়, এই দুইজনের এজে একটা করে নাইট্রোজেন আছে, এই দুইজন একে অপরকে টানে। দেখো এরা দুইজন যদি কাছাকাছি আসে, কয়টা বন্ড পাবা? একটা বন্ড, দুইটা বন্ড, একটা, দুইটা বন্ড পাবে এরকম, ঠিক আছে। এটাকে কি বলা হয়? দুইটা হাইড্রোজেন বন্ড। অন্যদিকে বাকিদের দিকে তাকাও তো, এর দিকে তাকাও, গুয়ানিনের দিকে, একটা, দুইটা, তিনটা, এজ কয়টা পাচ্ছ? 3টা। আর সাইটোসিনের দিকে তাকাও, এর ক্ষেত্রেও দেখো তো এজ কয়টা পাও? এজ এই ক্ষেত্রেও দেখো একটা, দুইটা, তারপর এখানের মধ্যে অক্সিজেনটাও এজ হিসেবে কাজ করবে, 3টা। তাহলে তুমি দেখো এর এজ আর এর এজ মিলে যাচ্ছে না? তাহলে এর এজ আর এর এজ কাছাকাছি আসলে কয়টা বন্ড পাচ্ছ? একটা, দুইটা, তিনটা, 3টা হাইড্রোজেন বন্ড পাচ্ছ। অর্থাৎ তুমি দুনিয়ার যেখানেই এরকম করে আলাদা করে রাখবা, আমরা যদি এবার বইয়ে যাই আর একটু ক্লিয়ার হবে। দেখো, তুমি মূলত এই, এটা দেখছিলা, দেখো এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো, তুমি দেখলা কি অ্যাডেনিন এবং থায়ামিন এরা একে অপরকে দুইটা দিয়ে বন্ধন করবে। অ্যাডেনিন সবসময় থায়ামিনের সঙ্গে যুক্ত হবে। কেন অ্যাডেনিন সাইটোসিন বা গুয়ানিনের সাথে যুক্ত হতে পারছে না? কারণ হচ্ছে এর এজ এর মধ্যে 2টা আছে, 3টা নাই। অন্যদিকে জি আর সি এর ক্ষেত্রে এদের 3টা এজ আছে, যারা একে অপরের সাথে অ্যাটাচ হবে। এজন্য তুমি দেখবে এখানে 2টা দাগ দিছে, এখানে 3টা দাগ দিছে, এখানে 2টা দাগ দিছে, এখানে 2টা, আর সিজি সবসময় 3টা। তাহলে তুমি বলতে পারো যে গুয়ানিন এবং সাইটোসিন একে অপরের সঙ্গে 3টা দিয়ে যুক্ত হবে, আর অ্যাডেনিন এবং থায়ামিন একে অপরের সঙ্গে 2টা দিয়ে যুক্ত হবে। এতটুকু বুঝে গেছে? এতটুকু বুঝছি? হ্যালো, বুঝছি এতটুক? জি ভাইয়া। ওকে। এই যে দেখো এখানের মধ্যে কি বলতেছে, অ্যাডেনিন এবং গুয়ানিনকে নাম দেওয়া হয়েছে পিউরিন নামে, তার মানে পিউরিন। আর সাইটোসিন এবং থায়ামিনকে কি নামে দেওয়া হয়েছে? পাইরিমিডিন। মনে রাখবা, যেটার নাম বড়, যেটার নাম বড়, ওটা হচ্ছে একটা চেম্বার, ওটার চেম্বার হচ্ছে একটা। যদি আবার ছবিটার দিকে ফেরত যাই, আবার দেখো, আহ এদেরকে পিউরিন এবং পাইরিমিডিন নামে দুইটা বক্সে আলাদা করা হয়েছে। কিসের ভিত্তিতে? একজনের বক্স হচ্ছে 2টা, আরেকজনের বক্স হচ্ছে একটা। একটা বক্স থাকলে এর নামটা বড়, পাইরিমিডিন। তুমি যদি দেখো এর নামটা বড়, পাইরিমিডিন। আর যদি 2টা বক্স থাকে তখন এর নামটা ছোট, পিউরিন, ঠিক আছে। আর একটা পিউরিন সবসময় আরেকটা পাইরিমিডিনের সঙ্গে অ্যাটাচ হবে, এবং কোন পিউরিনটা কোন পাইরিমিডিনের সঙ্গে অ্যাটাচ হবে এটাও কিন্তু ফিক্সড। তুমি কখনো থায়ামিনের সঙ্গে গুয়ানিন লাগাতে পারবে না। কারণ কি, তুমি দেখো থায়ামিনের ক্ষেত্রে এজ 2টা, এর ক্ষেত্রেও এজ 2টা, ঠিক আছে। অন্যদিকে গুয়ানিনের ক্ষেত্রে এজ 3টা,
সাইটোসিনের ক্ষেত্রেও এজ তিনটা, এজন্য তুমি দেখবা এটি জিসি একসাথে হয় সবসময়। তাহলে আসি এখানে, এই পিউরিন আর পাইরিমিন দুটা আলাদা কেন? এই যে চেম্বার দুইটা, একজনের ক্ষেত্রে তুমি দেখতেছো দুইটা বক্স আছে, দুইটা চেম্বার আছে, আরেকজনের ক্ষেত্রে একটা চেম্বার আছে। এই চেম্বারের উপর ভিত্তি করে পিউরিন এবং পাইরিমিডিন দুইটা আলাদা তাহলে থাকে। ভাই আপনার এই আমার অ্যাডেনিন আর জিটিপি আর এটিপি তে মানে একটাতে তিনটা আর একটাতে দুইটা, তাহলে ওরা একই গ্রুপে কেন? একটাতে আচ্ছা না না, তুমি একই গ্রুপে কেন, কারণ হচ্ছে গ্রুপটা ভাগ করা হয়েছে বক্সের ভিত্তিতে। তোমার কার ক্ষেত্রে কয়টা চেম্বার আছে, দেখো তো এটার ক্ষেত্রে কয়টা রিং পাচ্ছ, দুইটা রিং। তো গ্রুপটা ভাগ করা হয়েছে রিং এর উপর ভিত্তি করে। আর কে কার সাথে যুক্ত হবে ওটা নির্ভর করে হচ্ছে এদের সাইডে কতটা যুক্ত হওয়ার মতো ঘর আছে, এজ কয়টা আছে। এই দেখো কয়টা এন আছে, এজ বরাবর এন বা ও কয়টা আছে, এজ দিয়ে হিসাব হয় হচ্ছে কার সাথে কে বুঝছি। যুক্ত হবে। আর বক্সের উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। বোঝা যাচ্ছে কার সাথে কে যুক্ত হবে আর কেন দুই ভাগ করা হয়েছে। এবার আমরা নেক্সট অংশে যাই। দেখো এই অংশটা রিডিং দিলেই বুঝবা গুয়ানিন সাইটোসিনের সঙ্গে কেন তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়, তারপর এডেনিন থায়ামিনের সঙ্গে কেন দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়, একদম ছবি দেখে আমরা ব্যাখ্যা করে দিচ্ছি, যদিও তোমাদের বইয়ে ছবি নাই। এরপর আমরা যাই এন্টি প্যারালাল ওয়ার্ডটার অর্থ কি, কেন এন্টি প্যারালাল ওয়ার্ডটা ইউজ করছে। আচ্ছা তুমি চিন্তা করো, এডেনিন নাইট্রোজেন বেস সবসময় কয় নম্বর কার্বনে অ্যাটাচ হয়, আমাকে একটু বলো তো নাইট্রোজেন বেস সবসময় কয় নম্বর কার্বনে অ্যাটাচ হয়। হ্যালো, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, নাইট্রোজেন বেস সবসময় কোন কয় নম্বর কার্বনে অ্যাটাচ হয়? নাম্বার। এক নম্বর। ঠিক আছে, এক নম্বর কার্বনে। তাহলে তুমি একটার এডেনিন এক নম্বর কার্বনে পাইলা, আরেকটা থায়ামিন চিন্তা করো, আরেকটা থায়ামিন ওটাও কি এক নম্বর কার্বনে পাইলা। তাহলে এরা দুইজন কি কোনোভাবে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারতেছে বলতো? যদি এভাবে থাকে কখনো একে অপরের সঙ্গে যুক্ত হতে পারবে? পারবে না। কারণ কি এভাবে থাকলে এরা মুখোমুখি হতে পারতেছে না। তাহলে তোমার মুখোমুখি করতে হলে কি করা লাগবে দেখো তো, অ্যাডেনিনটা যদি এরকম হয়, থাইমিনটা যদি এরকম হয়, তাহলে মুখোমুখি না হলে এরা ঢুকবে কিভাবে একে অপরের সাথে? তাহলে মনে রাখো একটা একটা চেইনকে এভাবে বসাইলে অন্য চেইনটাকে উল্টা করে বসাতে হবে। এজন্য এন্টি প্যারালাল ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। তাহলে উল্টা করে বসাও এই জিনিসটাকে, দেখবা জিনিসটাকে যদি উল্টায় দাও তখন কি হচ্ছে, এরকম একটা জিনিস পাচ্ছ তুমি, উল্টায় দিছো। ওকে, উল্টায় দিলে ফিফথ কার্বনটা এখানে চলে গেল, ফার্স্ট কার্বনটা এখানে চলে গেল। এখন থায়ামিনটা এখানের সাথে অ্যাটাচ হতে পারলো এবং এজ গুলার মধ্যে কি হয়ে গেল, দুইটা ডাবল বন্ড পাইলা। ঠিক তেমনি পরের আরেকটার সঙ্গে গুয়ানিন আসলো, গুয়ানিন সাইটোসিনের সাথে অ্যাটাচ হয়ে যাবে। বোঝা যাচ্ছে, গুয়ানিন ধরো এরকম, সাইটোসিনটা আসবে এন্টি প্যারালালি অ্যাটাচ হয়ে যাবে। তাহলে দুইটা একে অপরের সঙ্গে যখন অ্যাটাচ হচ্ছে আলটিমেটলি একটা এখানে একটা বন্ধন হচ্ছে এবং এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ডাবল স্ট্র্যান্ড কেন বোঝা গেছে, কেন এন্টি প্যারালাল বোঝা গেছে। আচ্ছা, আচ্ছা গেল। এই এক একটা স্ট্র্যান্ডের মধ্যে তুমি দেখো এক একটা প্যাচের মধ্যে, এই একটা প্যাচ, এগুলো একটা সিঁড়ির মতো পেঁচানো থাকে। ঠিক আছে, তুমি চিন্তা করো তুমি দুইটা সুতা এভাবে ধরে রাখছো, সুতাগুলো কিন্তু এভাবে থাকবে না, একে অপরের গায়ে পেঁচায় যাবে। এবং পেঁচায় গেলে যে লুপ গুলা সৃষ্টি হচ্ছে, এই যে লুপ গুলা, প্রতিটা লুপে সাধারণত দূরত্ব থাকে 34 অ্যাংস্ট্রম। প্রতিটা লুপের দূরত্ব কত? 34 অ্যাংস্ট্রম। এবং প্রতিটা লুপের মধ্যে কয়টা করে এরকম নাইট্রোজেন বেস থাকে, এরকম নাইট্রোজেন বেস জোড়া জোড়া কয়টা থাকে, এগুলাকে বলা হয় বেস পেয়ার। কারণ কি নাইট্রোজেন বেস গুলো একে অপরের সঙ্গে পেয়ার তৈরি করছে, জোড়া তৈরি করছে। বেস পেয়ার কয়টা থাকবে? 10টা। আমরা এগুলাকে সিঁড়ি বলে মনে করতে পারি, 10টা করে থাকবে। তাহলে প্রত্যেকটা বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত হবে? 3.4। দেখো এখানে এই কথাগুলাই বলতেছে, থ্রি, প্রতিটা লুপ 34 আর প্রত্যেকটা বেস পেয়ার বা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4, 10 দিয়ে ভাগ দিছে, এটাই। আর ডিএনএ হেলিক্সের মধ্যে এখান থেকে এখানে দূরত্ব কত, এটা 20 অ্যাংস্ট্রম, এরকম কিছু কথাবার্তা আছে, এগুলো একটু পড়ে নিও। 20 অ্যাংস্ট্রম। আমাদের ডিএনএ এর স্ট্রাকচার পড়া শেষ। এই এতটুকু কি বোঝা গেছে? ডিএনএ এর স্ট্রাকচার যদি আঁকতে বলি 10টা বেসের, আঁকতে পারবা? হ্যালো, হ্যালো, হ্যালো। ভাইয়া ডিএনএ যদি হ্যালো, জি। ডিএনএ যদি আঁকতে